প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আরও রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক। আমরা শুরুটা করতে চাই মুজিবুর রহমান মঞ্জুকে দিয়ে। রাজনীতিতে নানান ধরনের আলোচনা চলছে। তিনটা বিষয় নিয়ে এখন প্রধান আলোচনা হচ্ছে। সেটি হলো নির্বাচন, সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা লক্ষ্য করি যে কখনো নির্বাচনের দাবিটাই সামনে চলে আসে, কখনো আবার একটা পিছনে চলে যায় সংস্কার চলে আসে, আবার সংস্কার পিছনে চলে যায় আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটা চলে আসে, এবং এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ রয়েছে। এই যে গোটা বিষয়টা একটা চক্রাকারে ঘুরছে, কেউ কেউ এমনও শব্দ ব্যবহার করছে যারা দুষ্ট চক্রে আটকে যাচ্ছে। আসলে কি তাই? আমাদের যেই সরকার এখন আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার নামেই এটা পরিষ্কার যে এটা একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না। তো এই কাজগুলো যখন একটু ডিলে হবে বা কাজগুলো নিয়ে যখন সন্দেহ সংশয় হবে, তখন কিন্তু এর সাথে স্বাভাবিকভাবে জড়িয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদের বিষয়টা। যে বারবার আপনি দেখেছেন যে বিএনপি প্রথম থেকে বলেছে যে আমরা একটা রোড ম্যাপ চাই। তো প্রথম যখন বিএনপি রোড ম্যাপের কথা বলেছে, আমরা কিন্তু এটার কিছুটা বিরোধিতা করেছি যে একটা সরকার আসার পরে তো তার অনেকগুলো ঝামেলা তাকে, কারণ আপনি তো আমরা কথায় কথায় তো বলি যে এখানে চিফ জাস্টিস থেকে একটা পিয়ন পর্যন্ত পালিয়ে গেছে, একটা মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, তারপর অর্থনীতির অবস্থা ভঙ্গুর, তারপরে পুরো প্রশাসন যন্ত্রে বৈষম্যের ছোঁয়া, বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নাই, কলেজগুলোতে প্রিন্সিপাল নাই, স্কুলগুলোতে হেডমাস্টার নাই। তাহলে সরকারের একটা প্রথম কাজ ছিল এই সবগুলোকে স্টেবল করা। প্রফেসর ইউনূসের প্রথম যে ভাষণটা ছিল সেখানে উনি কিন্তু বলেছেন যে আমরা একটা রূপরেখা দিব। এখন কিন্তু আমরা বলছি যে না, রোডম্যাপটা এখন রোডম্যাপ দেওয়া উচিত। রোডম্যাপ শুধু নির্বাচনের না, রোডম্যাপ প্রত্যেকটা জিনিসের, যে চারটা মেজর জিনিস আপনি যেটা বলেছেন যে সংস্কারের রোডম্যাপ কি, সংস্কারের তো সুপারিশগুলো এসেছে, কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, ইতিমধ্যে সমন্বয় যারা ওই যে সবার সাথে সমন্বয় করার যে জাতীয় কনসেনসাস কমিটি যেটা, সেটা কাজ করছে। তাহলে এখনও আমরা একটা সুস্পষ্ট যে কবে নাগাদ শেষ হতে পারে। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে কম সংস্কার না বেশি সংস্কার। তাহলে ওনারা কোন জায়গায় পৌঁছলেন? আমরা কি আসলে কম সংস্কারের দিকে যাচ্ছি না বেশি সংস্কারের দিকে যাচ্ছি? এই জায়গাটায় এখনও একটু ধোঁয়াশা আছে। যতক্ষণ পর্যন্ত ধোঁয়াশা থাকবে ততক্ষণ আপনি যেটা বলছেন যে কখনো মনে হবে যে সেন্টার সামনে, কখনো মনে হবে মিডফিল্ড গুরুত্বপূর্ণ, এটা হতেই থাকবে। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্টেবল করা, বৈষম্য দূর করা, তারপরে আসামিদেরকে গ্রেফতার করা, একটা স্বস্তিমূলক সময় পার করেছে। টার্গেটেড কত লোককে আমরা গ্রেফতার করতে পেরেছি, কারা দেশ ছেড়ে পালিয়েছেন, একটা পিকচার যদি আসতো আমরা বুঝতে পারতাম যে আমরা কোন অবস্থায় আছি। সংস্কারের জায়গাটাতে যদি একটা স্পষ্ট পিকচার আসতো, আমরা বুঝতাম যে সংস্কারের কোন কোন ধাপ আমরা অগ্রসর হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন নিয়ে কিন্তু জটিলতাও তৈরি হয়েছে, যে নারী সংস্কার কমিশনের নামে কিছু নতুন ঝামেলা তৈরি হয়েছে, উটকো ঝামেলা। এটা নিয়ে আবার অন্যদিকে আন্দোলন সংগ্রামের আভাস পাওয়া যাচ্ছে। শেষ পর্যন্ত থাকবে না, আমি যতটুকু জানি না। ধরেন এই যে আপনি করলেন আবার থাকলো না, আন্দোলন হলো, তাহলে এটা তো আমাদের প্রায়োরিটির মধ্যে পড়ছে না, এটা তো আমাদের এটা উটকো একটা কাজ বাড়তি করতে হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে এখন প্রায়োরিটিটা ফিক্স করে ফেলা দরকার। আমরা বলছি দেখেন, সংস্কার, নির্বাচন, বিচার, এগুলো তো আলাদা আলাদা কর্তৃপক্ষ আছে। বিচারের কাজ তো আর সংস্কারের লোক করছে না। বিচারের জন্য কোর্ট আছে, বিচারের জন্য আপনি ট্রাইব্যুনাল করেছেন, বিচারের জন্য আপনি সারা দেশে প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন, পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছেন। তারা তাদের কার্যক্রম এগিয়ে তারা আমাদের একটা ধারণা দিবে যে আমরা এই চার্জশিটে পর্যায়ে আছে, এই করতে পারছি, এত আসামি ধরেছি ইত্যাদি তারা বলবে, বা অন্যান্য আসামিদেরকে আমরা পাচ্ছি না তারা জানাবে। দ্বিতীয় হচ্ছে সংস্কারের জায়গাটা তারা জানাবে। রোডম্যাপ শুধু নির্বাচনের কেন, রোডম্যাপ প্রত্যেকটাই আমরা দিতে পারি, কারণ একটার সাথে একটা তো ক্ল্যাশ করছে না। হ্যাঁ, একটু ক্ল্যাশ আছে, ইলেকশন কোন ফরম্যাটে হবে, ইলেকশনের বিভিন্ন সুপারিশ এসেছে যে দ্বিকক্ষ বিশিষ্ট হবে কিনা, এটা পার্লামেন্টে কিভাবে, এটা মানে সংবিধানটা আমরা কোন ফর্মে সংশোধন করব, এই জায়গাটা আমি মনে করি এনাফ ইজ এনাফ আলোচনা হয়েছে। এখন আলাদা আলাদা করে আমরা সিদ্ধান্তের রোডম্যাপ দিতে পারি। একটা বিষয় আপনাকে যোগ করি, সেটি হলো যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যেটা সরকারের সমালোচনা করছে কেউ, সেটি হলো সংস্কার, বিভিন্ন যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সেখানে যে সমস্ত সুপারিশমালা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এই সরকার নিজেই বাস্তবায়ন করতে পারে। এর জন্য রাজনৈতিক দলগুলো আলোচনাও দরকার নেই, এমনকি সংসদে পাশ করারও দরকার নেই। এমন অনেকগুলো সুপারিশ রয়েছে, কিন্তু সেগুলোর ব্যাপারে কিন্তু সরকার স্পষ্ট করে এগুচ্ছে না। এটা তো পরিষ্কার। সংস্কারের যে জায়গাটা শুধু সংবিধান
সংশোধনের সাথে রিলেটেড, সেটা নিয়ে একটা অনিশ্চয়তা আছে যে এটা কিভাবে করবে। বিএনপি বলছে নেক্সট পার্লামেন্টে এটা হবে, এনসিপি বলছে যে একটা গণপরিষদ নির্বাচন দেন। আমরা বলেছি যে এটা যদি আপনারা ইজিয়েস্ট প্রসেস হচ্ছে অধ্যাদেশ দিয়ে করা, তো সংবিধান সংশোধন তো অধ্যাদেশ দিয়ে করা যায় না। কিন্তু আমরা বলেছি যে এটা দরকার সুপ্রিম কোর্ট একটা মতামত নেন, কারণ এখন যে সিচুয়েশনে আমরা আছি এখানে তো আমরা এক ধরনের অনিবার্যতা ফেস করছি, যেটার কারণে এই সরকারকে অনুমোদন নিতে হয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে। তো সব কিছুর জায়গায় আমরা যেটা দেখছি যে একটা ছোট্ট সন্দেহ সংশয় এখানে তৈরি হয়ে যাচ্ছে, ডিলে হচ্ছে, এবং এই সন্দেহ সংশয়টা কিন্তু ক্ষতিকর, ধীরে ধীরে দূরত্ব বাড়াচ্ছে, আননেসেসারি দূরত্বটা হচ্ছে। এই দূরত্বের ফলে যেটা দেখা যাবে যে আমরা এত সুন্দর যে একটা স্বপ্ন দেখেছি, প্রত্যাশা করেছি একটা পরিবর্তন হবে, মানুষ কিন্তু আস্তে আস্তে আমাদের প্রতি বিরক্ত হবে। এবং আপনি দেখেন একই সময়ে, আমি কিন্তু আপনাকে বলছি, আপনি আমার সাথে মিলিয়ে দেখবেন, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, সরকারও জনপ্রিয় হচ্ছে, বিএনপিরও জনপ্রিয়তা কমছে, এনসিপিরও গ্রহণযোগ্যতা কমছে। আমরা যারা নতুন রাজনীতির কথা বলেছি, এখন আস্তে আস্তে নতুন রাজনীতির কথা উঠতে আমাদের মধ্যে ভয় তৈরি হচ্ছে যে মানুষ বলবে এটাই তোমাদের নতুন রাজনীতি কিনা। ফলে এটা কিন্তু একটা খারাপ জিনিস। সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, আরে বাবা তোমরা আসল কাজটা করো না কেন, তোমরা দেরি করছো কেন, রোডম্যাপ দিচ্ছ না কেন। এনসিপির ব্যাপারে মানে মানুষ আশাহত হচ্ছে যে নতুন ছাত্ররা নতুন রাজনীতি করবে, তারা কেন শোডাউন করবে, তারা কেন দুর্নীতির সাথে জড়াবে, তাদের কথা এই যে দেখেন তাদের প্রতি হচ্ছে। এই জায়গাটা থেকে আমি মনে করি যে এটা সবাইকে বুঝতে হবে যে আপনি শুধু এটা মনে করলে হবে না যে আমি যে কথাটা বলছি শুধু আমারই দায়িত্ব তৈরি হচ্ছে না, আপনার বিপক্ষেও লোক তৈরি হচ্ছে। তো এই জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা এই কথাগুলো বললে আস্তে আস্তে সবার মধ্যে একটা অনুধাবন শক্তি তৈরি হবে। ডক্টর সায়ন্ত সাকোয়াত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগে বলেছেন যে দেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মুজিবুর রহমান মঞ্জু ভাইদের দল এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে উনি প্রধান অতিথি ছিলেন, এবং সেই অনুষ্ঠানে তিনি বলেছেন যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। অথচ কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন অপরাধ। নির্বাচন অনুষ্ঠান নিয়ে এসব অবজ্ঞাসূচক বক্তব্য পলাতক স্বৈরাচারকে আনন্দ দেয়। যেটা বলছিলাম যে নির্বাচন নিয়ে আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। আপনি কি বলবেন? একটু আগে মঞ্জু ভাইয়ের আলোচনার শেষের দিকে বলছিলেন সব রাজনৈতিক পক্ষ বা পার্টি কোনো না কোনোভাবে আনপপুলার হচ্ছে। এটা কি ইন্ডিকেট করে? রাজনীতিবিদদের আনপপুলার হওয়ার এই বিষয়টি ইন্ডিকেট করে যে বাংলাদেশ বিভিন্ন সময় বিভিন্ন যে প্রেসক্রিপশন হাতে নিয়ে চালায়, যারা পরিচালনার দায়িত্বে থাকে, এখনকার চালকদের হাতে প্রেসক্রিপশনটা হয়তো এইরকম যে এইটাকে বিরাজনীতিকরণ করার একটা চেষ্টা চালানো, যে রাজনীতিবিদরা খারাপ, তারা জনগণের কথা ভাবে না, জনগণের অধিকার অতীতে অনেকে ফিরিয়ে দেয় না, এবং 16 বছরে একটা দগদগে ঘাতও আছে মানুষের মনে। এর আগের ভালো মন্দ মিলিয়ে যাচ্ছিল, ওগুলো স্মৃতি থেকে অনেকটা উধাও হয়ে গেছে, ফলে খারাপটাই চোখের সামনে সবার। ফলে রাজনীতিবিদরা খারাপ, এরা কিছু পারে না, তো বিরাজনৈতিকীকরণ করে তারা দেশকে বিরাট কিছু করে ফেলবে, এরকম একটা চেষ্টা দেখানো। সেই প্রেসক্রিপশনটা হাতে নিয়ে যদি দেশ চালানোর চেষ্টা কেউ করে, তাহলে এই যে গুমোট অবস্থা, এই যে অনাস্থা, অবিশ্বাস এবং দেশের মধ্যে যে অস্বাভাবিক পরিস্থিতি, সেটা হওয়াই কি স্বাভাবিক নয়? এখন ধরেন এই সরকার, তাদের অনেক সফলতা আছে, অনেক কিছুতে গ্রহণযোগ্যতা আছে। তা প্রথম ভালো লাগাটাই বলি, সেটা হচ্ছে বিটিভিতে বসে এই সরকারের সমালোচনা করতে পারছি। এটা বাংলাদেশে তো 53 বছরে হয়নি, সম্ভব হয়নি। এটা ভালো দিক। এরকম অনেক ভালো দিকে এই সরকারের আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেজরিটি মানুষ, ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং তার কাজকে অত্যন্ত ভালোবাসে। এই সরকারের অনেক উপদেষ্টা আছেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সমষ্টিগতভাবে তাদের যে উদ্যোগটা, এটা আমাদের অনেকেরই ভালো লাগছে না, কারণ অস্পষ্ট মনে হচ্ছে। তারা যদি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্বটা দূর করে,
দূরত্ব দূর করার জন্য একটা টুলস যথেষ্ট। আসেন বসেন, সংস্কারের মধ্যে কোন কোন বিষয়গুলো আমরা চাই এবং আপনারা চান এবং দ্রুততম সময়ের মধ্যে করা সম্ভব একটা লিস্ট করি, এবং আমরা কত দিনের মধ্যে শেষ করব বলেন, বা আমরা এত দিনের মধ্যে পারবো শেষ এই চ্যাপ্টার। বিচারের কথা যেটা মঞ্জু ভাই বললেন, ট্রাইব্যুনাল এবং আদালতে এটা যাতে দ্রুততার সঙ্গে আগায় সেটা নিশ্চিত করব। আর নির্বাচনের বিষয়ে যেহেতু মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা শুরু, তার পরের মাসে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তারপর থেকে আপনার এপ্রিল মেতে পরীক্ষা শেষ হওয়ার পরে জুনে এসে আবহাওয়া একটু বৈরী থাকে, সুতরাং একদম অ্যাপ্রোপ্রিয়েট ভালো টাইম বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য হচ্ছে নভেম্বর থেকে জানুয়ারি। তাহলে এর মধ্যে কোন সময়টা হলে ভালো হয়, একটা আনুমানিক একটা টাইম ধরে আমরা বাকি প্রস্তুতিগুলো কিভাবে আগাবো, জাস্ট এই জায়গাগুলোতে খোলাসা করলে দেখবেন সব রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে, তাদের কর্মসূচি এক্সপ্লোর করবে, সরকারকে সহযোগিতা করবে, দেশ নির্বাচনের জন্য উৎসব মুখর হয়ে যাবে। তখন আর এই সব একে অপরের প্রতিপক্ষ হওয়া, কাদা ছোড়াছুড়ি করা, এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যে দূরত্ব বাড়ছে, এগুলো কিন্তু কমে যাবে সব। এখন এই যে সামান্য কয়েকটা উদ্যোগ, সেটা যখন তারা নিচ্ছে না, স্পষ্ট করছে না, তখন মানুষের, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর, যারা মানে জীবন ব্যয় করে দেয় একটা রাজনৈতিক দলের পেছনে রাজনীতি করতে করতে, আকাঙ্ক্ষা কি তিনি একদিন জনপ্রতিনিধি হয়ে জাতীয় সংসদে যাবেন, তার দল রাষ্ট্র পরিচালনায় সরকারে থেকে অথবা বিরোধী দলে থেকে বা কোনোভাবে জাতীয় সংসদে গিয়ে এই রাষ্ট্রকে তার চাওয়ার কাঠামোর মধ্যে আনতে একটা ভূমিকা রাখবে, যেটা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া ছাড়া তার পক্ষে সম্ভব নয়। তাহলে সেই রাজনীতিবিদদের ওই আকাঙ্ক্ষার জায়গাটায় একটা আলো দেখতে পায়। যতক্ষণ পর্যন্ত সেটা আপনি ওইখানে ধোঁয়াশা করে রাখবেন, ওই আলোটা তারা দেখতে না পেলে তারা হতাশ হবে। সেই হতাশার মধ্যে আছে এখন মেজরিটি পলিটিক্যাল পার্টিজ, তাদের ফলোয়ার্স, ওয়ার্কার্স, দেশের সাধারণ মানুষের মধ্যে অনেকে। এখন এই পরিস্থিতি যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে হয়, তাহলে সেটা কি গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদ, পলাতক ফ্যাসিবাদ তাদেরকে উল্লসিত করবে না? কারণ যদি এই শক্তিগুলো এক থাকে, তাহলে ফ্যাসিবাদের ফিরে আসা, তাদের পুনরুজ্জীবন, তাদের আবার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়াটা একেবারে বিলোপ হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সেই জায়গাটা যখন তারা দেখবে যে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য, তাদের সঙ্গে সরকারের অনৈক্য এবং এরকম একটা ধোঁয়াশা আছে এবং দেশ সঠিক পথে চলছে না, বিনিয়োগ যেভাবে হওয়ার কথা নির্বাচিত জনপ্রতিনিধিদের সরকার থাকলে যেভাবে হয়, অনিশ্চয়তার কারণে অনির্বাচিত সরকারের সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা হচ্ছে না, সেই রকম হতাশা। বিভিন্ন জায়গায় স্কুল কলেজগুলোতে যেটা মঞ্জু ভাই বলছিলেন যে প্রিন্সিপাল প্রধান শিক্ষক নিয়ে টানা হেঁচড়া, ভারপ্রাপ্ত দিয়ে চলছে, দেশও ভারপ্রাপ্ত দিয়ে চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানও ভারপ্রাপ্ত দিয়ে চালাচ্ছে। ভারপ্রাপ্ত দিয়ে কতদিন চালানো যায় সব কিছু? স্থানীয় সরকার সব আপনি ক্যান্সেল করে দিয়ে যাদের দিয়ে চালাচ্ছেন, তাতে করে যে জনসম্পৃক্ততা সেটা তো উধাও হয়ে গেছে। ফলে শুধু প্রশাসক দিয়ে তো জনসম্পৃক্ততা আসে না, আমলাদের সঙ্গে জনগণের তো একটা দূরত্ব এ দেশে একেবারে চিরসত্য। তাইলে সেই দূরত্ব কমিয়ে হঠাৎ করে আমলারা জনমুখী হয়ে যাবে, জনগণ আমলামুখী হয়ে যাবে এবং জনগণের সম্পৃক্ততা বেড়ে যাবে, সেটা তো হওয়ার কথাই নয়। ফলে ওইখানেও জনসম্পৃক্ততা নাই। তাহলে প্রত্যেকটা সেক্টর যখন এরকম সমালোচনার মুখে পড়ছে এবং এরকম একে অপরের সঙ্গে কাদা ছুড়াছুড়ি, বৈরিতা, দূরত্ব এইসবের ক্ষেত্র তৈরি হচ্ছে, সরকারের সঙ্গে সবার দূরত্ব তৈরি হচ্ছে, এই সমস্ত উপাদান কি আপনার পরাজিত ফ্যাসিবাদকে উল্লসিত করবার উপাদান নয়? তাহলে বিএনপি মহাসচিব বা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে কথাটা বলছেন, রাজনীতিবিদ হিসেবে তাদেরই উপলব্ধি আপনি ফেলে দেবেন কি করে? মুজিবুর রহমান মঞ্জু, আমরা শুরু থেকেই একটা বিষয় লক্ষ্য করছিলাম, সেটা হলো কিছু মৌলিক বিষয়ে মতভেদ দেখা দিয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারটা নিয়ে। কিন্তু বিএনপি এবং জামাত, আমরা কিছুদিন পরে লক্ষ্য করলাম আমরা আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করতে চাচ্ছে না, এবং এখনও খুব স্পষ্টভাবে বলে না আওয়ামী লীগ, কোট আনকোট, এটা বলে না। এরা বলে ফেসিস্ট, স্বৈরাচার ইত্যাদি বলে, এই শব্দ দুটো উচ্চারণ করতে চায় না।
এবং কেউ বললেন আমরা ক্ষমা করে দিলাম, কেউ বললেন এটা সরকার সিদ্ধান্ত নেবে, আমরা নিব না, জনগণ সিদ্ধান্ত নেবে, ইত্যাদি ইত্যাদি। এবং সবশেষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি বললেন যে নির্বাচন আসবে কি আসবে না সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত। এর মানেটা হলো আমরা দেখলাম এই প্রধান দুটি দল আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্ট না, এবং কেন স্পষ্ট না সেটি আমরা জানি। এটা ভোটের একটা হিসাব নিকাশ, এবং তখন থেকে কিন্তু সংকটটা তৈরি হলো যারা আওয়ামী লীগের পক্ষে নেমে গেছে তাদের বিরোধী পক্ষে এরকম একটা মন্তব্য করে দিল, প্রান্তিক মন্তব্য যদিও। এখন প্রশ্নটা যেটা হলো যে আওয়ামী লীগের নিষিদ্ধ বা নিষিদ্ধ না এ নিয়ে তিন ধরনের মতামত দেখা দিয়েছে। একটি হলো বিএনপি বলছে জনগণ সিদ্ধান্ত নেবে, এখন আবার এটা যোগ করছে সরকার সিদ্ধান্ত নেবে। দুই নম্বর হলো এনসিপি বলছে এটা নিষিদ্ধ করতেই হবে। জামাত অনেক সময় বলে সরকার সিদ্ধান্ত নিক, স্পষ্ট না। আর সরকার যেটা বলছে সেটা হলো সবচেয়ে আতঙ্কজনক, সেটি হলো সরকারের কেউ বলছে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম সেটি হলো সরকারের মনোভাবটা যেটা সেটি হলো যে বিদেশি দূতাবাস বা বিদেশিরা সেটা মেনে নিবে না, এই কারণে তারা করতে পারছে না। প্রথম হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে মানে পাবলিক পরিসরে, এটা 5ই আগস্ট হয়ে গেছে। সন্দেহে 5ই আগস্টে আপনি যখন গণভবনকেই অস্বীকার করেন বা গণভবনকে আপনি গুড়িয়ে দেন, এটা দ্বারা একটা সিম্বলিক জায়গা এস্টাবলিশড হয়েছে যে এই জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগের একটা রাইটস পর্যন্ত তারা মানতে রাজি না। এবং বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে হয়েছে কিনা এটা আমি জানি না, বাংলাদেশের ইতিহাসে 15ই আগস্ট 1975 এটা হয় নাই, যেটা হচ্ছে আওয়ামী লীগের লোকেরা সারা বাংলাদেশের কোথাও দাঁড়াতে পারে না, সবাই পালিয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় তাদের বাড়িঘর হামলা হয়েছে, মানুষ তাদের বাড়িঘর ঘেরাও করেছে, ইভেন সরকারি স্থাপনাগুলো কোথাও অক্ষত ছিল না, এরকম একটা ম্যাসিভ জায়গায়। এটা মুক্তিযুদ্ধের সময়ও হয় নাই, কিন্তু দেখেন মুক্তিযুদ্ধের বিজয়ের পরে 16 ডিসেম্বরের পরে কি থানা অ্যাটাক হয়েছে, অস্ত্র লুট হয়েছে, ডিসির গাড়ি পোড়ানো হয়েছে? সেভাবে হয় নাই, এবারে সেটা হয়েছে। এই যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা একটা রায়, নিঃসন্দেহে এটা একটা রায় যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তি এবং আওয়ামী লীগ আমাদেরকে গণতান্ত্রিক পথ বাধা দিয়েছে, আইনগত অধিকার কেড়ে নিয়েছে বলে আমরাও আজকে তার অধিকার কেড়ে নিলাম। এটাই আমি যদি বলি, রাজনীতিবিদ হিসেবে এত স্পষ্ট করে কথা কেউ হয়তো বলবে না, কিন্তু আমি বলছি যে এটাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কি এভাবেই থাকবে? আপনি কি এটা কন্টিনিউ করবেন? যেমন এখন দেখেন যেটা 32 পরে অ্যাটাক হয়েছে, এখনও আমি শুনতেছি যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা মিছিল করলে সেখানে গিয়ে অ্যাটাক হচ্ছে। তাহলে কারা অ্যাটাক করছে? বিএনপি জামাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, বিএনপি জামাতই তো অ্যাটাক করছে। একটা টেস্ট কেস বলি, ধরেন নির্বাচন কমিশন আজকে নিবন্ধিত দলগুলোকে নিয়ে একটা মিটিং ডাকলো, তো আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই, তার নিবন্ধনও বাতিল হয় নাই। এখন যদি আওয়ামী লীগকে নিবন্ধিত দল হিসেবে আওয়ামী লীগকে জাতীয় পার্টি মিটিংয়ে ডাকে, সব দল কি যাবে সেই মিটিংয়ে? যাবে না। তো এখন কথা হচ্ছে তাহলে আপনি তাকে তার অধিকার জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, এবং কেন হয়েছে? সে ফ্যাসিস্ট ছিল বলে, ফ্যাসিজম কায়েম করেছিল বলে, মানুষের অধিকার নষ্ট করেছিল বলে। এখন এই জায়গাটায় আমরা স্পষ্ট একটা সিদ্ধান্ত আসতে অসুবিধা কোথায়? রাইট। তাহলে একটা জনগণের দ্বারা একটা প্রতিষ্ঠিত হয়েছে, লিগ্যাল প্রসিডিউরে ফেলেন, আসেন, শুধু আওয়ামী লীগকে নিয়ে সংলাপ করেন। সবাই তো বলছে, দেখেন আওয়ামী লীগকে মারার জন্য, আওয়ামী লীগ অফিস ভাঙার জন্য বিএনপি তো, আমি জেলে ছিলাম 6 তারিখ, কিন্তু আমি এসে যখন তারেক রহমান সাহেবের বক্তব্য দেখলাম উনি জাতিকে শান্ত থাকতে বলেছেন, প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা করা যাবে না। জামাতের আমিরকেও দেখলাম খুব সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু তারপরে তো ওনাদের নেতাকর্মীরা তো ওনাদের কথা শুনেন নাই। ওনাদের নেতাকর্মীরাই তো জনগণ মিলিয়ে, সবাই মিলেই তো আওয়ামী লীগকে প্রতিরোধ করেছে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এটাকে আইনগত জায়গায় নিতে অসুবিধা কোথায়? দেখেন গত 15 বছর ধরে এই সরকার যেটা করেছে, সে জামাতকে বলছে স্বাধীনতা বিরোধী, জামাতকে বলছে সে মানে যুদ্ধ অপরাধ করেছে, কিন্তু জামাতকে সে নিষিদ্ধ করে নাই। কিন্তু লাস্টে এসে জামাতকে যেটা নিষিদ্ধ করেছে সেটা কিন্তু যুদ্ধ অপরাধের দায় না, স্বাধীনতা বিরোধিতার দায় না, সেটা সন্ত্রাসের অভিযোগ করেছে। অথচ জামাতের সন্ত্রাসের সাথে আপনি কোনো সম্পর্কই নাই যদি আমরা দেখি সেখানে। তাহলে আপনি তার রাজনীতি বন্ধ করে রেখেছেন, তার অফিস বন্ধ করে রেখেছেন, তার নেতাদেরকে জেল দিচ্ছেন। সে মিটিং করলে, যেখানে জামাত মিটিং করেছে, যেখানেই পুলিশ খবর পেয়েছে সেখানে গিয়ে তো ধরেছে যে গোপন আস্তানা থেকে জামাত ধরেছে, শিবির ধরেছে। তাহলে এখন তো তাহলে আপনারা একই রাজনীতিটাই করতে চাচ্ছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না, তার নিবন্ধনও বাতিল করবেন না, কিন্তু আওয়ামী লীগ রাস্তায় নামলে তাকে ধরবেন। আওয়ামী লীগ কোথাও মিছিল করতে চাইলে তাকে বলবেন যে ফেসিবাদ ধরছে। এই জায়গাটা থেকে কি আমরা এটাতে চলবো না আসবো ডিফারেন্ট জায়গায়? এই জায়গাটায় খোলামেলা সংলাপ করে
যেমন আওয়ামী লীগের নিবন্ধন কোনো মতেই থাকতে পারে না আমাদের নির্বাচনী আইনে। আমাদের যে দেশের যে স্বাভাবিক আইন আছে, এই আইন অনুসারে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের স্ট্যাটাস হারিয়ে ফেলেছে। এখন আপনি আইনগতভাবে সেটা যাবেন কিনা? পৃথিবীর বিভিন্ন দেশে তো সন্ত্রাসী দল, মানবতা বিরোধী দলকে নিষিদ্ধ করার ঘটনা আছে, নাই তো তা না। আওয়ামী লীগ যে সন্ত্রাসবাদ করেছে, এরা তার 1000 ভাগের 1 ভাগও করে নাই ভাই। এই সমস্ত দল যেগুলোকে আপনি নিষিদ্ধ করেছেন সন্ত্রাসের দায়ে, আওয়ামী লীগ শুধু তার দলের নেতাই তো মেরেছে হাজার হাজার। এমন কোনো কাজ নাই আওয়ামী লীগ করে নাই। ধর্ষণ থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। মুক্তিযুদ্ধের মৌলিক অঙ্গীকার, চেতনা বলে যেটা ছিল, দুমড়ে মুচড়েটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগকে যদি 100 বারও নিষিদ্ধ করা হয়, তারপরে আওয়ামী লীগের অপরাধ হবে না ক্ষমা। এখন কথা হচ্ছে নীতিগত ব্যাপার। হ্যাঁ, বিদেশিরা কি বলছে আমরা শুনুন, বিদেশির সাথে কথা বলবো। তোমরাই তো নিষিদ্ধ করেছো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তারপরে যে সমস্ত ঘটনায় তোমরা নিষিদ্ধ করেছো, তোমরাই তো মানবাধিকারের কথা বলছো, তোমরাই তো বলছো যে তোমরা স্যাংশন দিবা। আওয়ামী লীগের বিরুদ্ধে স্যাংশন দেওয়ার কথা আমেরিকানরাই তো বলেছে, এবং দিয়েছিল তাদের কিছু লোকদের, দিয়েছিল তো তাদেরকে। তাহলে আওয়ামী লীগ তাতে স্যাংশন খাওয়া দলের যত ধরনের যোগ্যতা আছে, সবটাই যোগ্যতা আছে আওয়ামী লীগের। তাহলে পৃথিবীতে যতগুলো রাজনৈতিক দলকে আমেরিকা স্যাংশন দিয়েছে, জাতিসংঘ রিপোর্ট দিয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে, এবং এই আমাদের এই তৎকালীন পুলিশ এবং র্যাবের লোকদের বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল হিসেবে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে। তো জাতিসংঘের রিপোর্টের আলোকেই তো আপনি আওয়ামী লীগের বিচার করতে পারেন। আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, কারা কারা এই নির্বাচনের আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এই ধরনের কথা বলছে, তাদেরকে আসেন, তারা যুক্তি দেন। আমরা কিন্তু কম বেশি সবার মধ্যে পাচ্ছি এই যে প্রবণতাটা হতে পারে। ধরেন আমরা একটা নতুন রাজনৈতিক দল, আমার কাছে এসে একটা লোক জয়েন করতে আসছে, আমি দেখলাম ঠিক আছে তার বিরুদ্ধে মামলা নাই, তাকে আমি জয়েন করালাম। পরক্ষণে দেখা গেল যে সে আওয়ামী লীগের লোক। এখন আওয়ামী লীগের লোকের বিরুদ্ধে যদি মামলা না থাকে, সে যদি অপরাধ না করে, তার কি রাজনীতি করার অধিকার নাই? সে বিএনপি করতে পারে, সে জামাত করতে পারে, সে এনসিপি করতে পারে, সে এবি পার্টি করতে পারে, ধরেন করলো। এখন কথা হচ্ছে আপনি তাকে নিষিদ্ধও করবেন না, আপনি তার নিবন্ধনও বাতিল করবেন না, আবার বলবেন যে এই লোক এই দলে গেল কেন? দুইটা তো কন্ট্রাডিক্টরি। সুতরাং এই সমস্ত জায়গায় একটা রিকনসিলিয়েশন প্রসেসে আমাদেরকে যাইতে হবে। কারা কারা অপরাধী এদের বিচার করো, কারা কারা অপরাধকে সমর্থন করেছে তাকে একটা আওতায় আনো, তাকে ক্ষমা স্বীকার করতে হবে। একটা আওয়ামী লীগের লোক ক্ষমা স্বীকার করেছে, ক্ষমা প্রার্থনা করেছে, ভুল স্বীকার করেছে। একটা যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে, যে সমস্ত বুদ্ধিজীবীরা, যে সমস্ত লেখকরা, যে সমস্ত সাংবাদিকেরা, একটা লোক বলেছে, ওই সমস্ত ব্যবসায়ীরা যারা আওয়ামী লীগের মিটিংয়ে গিয়ে বক্তৃতা বলেছে যে মাটির নিচে গেলেও আপনার সাথে আছি, একজনও কি অ্যাপোলজি চেয়েছে মানুষের কাছে? একজনও চায় না। সুতরাং এই জায়গায় রাজনৈতিক দলগুলো, আমি একটা জিনিস দেখি যে আওয়ামী লীগের ব্যাপারে এখন পর্যন্ত সবার মধ্যে একটা ঐকমত্য আছে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। এটার ব্যাপারে বিএনপি যদি এখন দলের মধ্যে ভোট নেয়, জামাত যদি তার দলের মধ্যে ভোট নেয়, আমি যদি বলি যে জামাতের আমির বলছেন যে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাই না, আর জামাতের কর্মীদের হিসাব নেয়, বিএনপি যদি বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমরা চাই না, তার কর্মীদের ভোট নেয়, আমি লিখে দিতে পারি সর্দার আপনাকে যে 90 ভাগেরও বেশি লোক আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নেতাকর্মীরা বলবে। নিঃসন্দেহে আপনার সাথে আমরা একমত। সুতরাং এই জায়গাটা কেন হেজিটেশন? একটা অপরাধের বিচার হবে না? দল হোক ব্যক্তি হোক, অপরাধের বিচার তো হইতে হবে। হ্যাঁ, বিচারের প্রক্রিয়া এসে বলুক যে দল দোষী না। আমি তো দেখছি দল হিসেবে তো আওয়ামী লীগ তার দায় এড়াতেই পারবে না, আমরা তো দেখছি আপনার ওবায়দুল কাদের দলীয় মিটিংয়ে বলছে যে ছাত্রলীগের ছেলেদেরকে আমরা নির্দেশ দিয়েছি এটা দমন করার জন্য। 14 দলের মিটিংয়ে বসে সিদ্ধান্ত হয়েছে কারফিউ জারি করার জন্য। কারফিউ জারি কি রাজনৈতিক দলের কাজ? রাজনৈতিক দলের মিটিংয়ে বসে কারফিউ জারি করেছে। জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত কোথায় হয়েছে? 14 দলের মিটিংয়ে হয়েছে। সুতরাং এই দলগুলো, আপনি যাকে নিষিদ্ধ করছেন এখন আপনাকে নিষিদ্ধ করবে না মানুষ? সুতরাং এই জায়গাগুলো আমাদের আবেগও থাকবে, বাস্তবতাও থাকবে, আইনও থাকবে, সব কিছু মিলিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যারা আজকে হেজিটেশন ফিল করছি, হেজিটেট করছি, তারা ইতিহাসের সাথে সঠিক কাজটি করছি না, ইতিহাসের সাথে আমরা ভুল করছি, এবং এই ভুলের মাসুল কিন্তু দিতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সায়ন্ত সাখাওয়াত। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, মুজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগের ব্যাপারে খুব স্পষ্ট করে অবস্থানটা বলে দিয়েছেন। এমন কিছু কথাও বলেছেন যে এটি একটি সমাধানযোগ্য ব্যাপার, নিষিদ্ধ হবে কি হবে না, কিভাবে নিষিদ্ধ হবে সেটি উনি একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন। আমার প্রশ্ন হলো যে এই নিষিদ্ধের ব্যাপারে প্রধান দুটো রাজনৈতিক দলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বটা কেন? প্রথমত হলো আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তাদের অপকর্ম নিয়ে মঞ্জুভাই যেটা বলেছেন তার কথার সঙ্গে আমি একমত, এবং খুব সামান্যই বলেছেন তাদের অপকর্ম। তার অপকর্ম এত বেশি করেছে যে এইটা এদেশে রাজনীতি করার কোনো অধিকারই রাখে না। এটা হচ্ছে মানে যুক্তি, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয় বলে এটা অনেক বড় ভাবনা এবং পরিকল্পনার বিষয় থাকে। ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করলো কেন? তার তো ওই সময় সে তো মহাবীর বাংলাদেশের প্রেক্ষাপটে, না করলেও পারত, কিন্তু কারো না কারো পরামর্শ ছিল বা তার উপলব্ধি ছিল যে বেশি সংখ্যক লোককে মূল স্রোতের বাইরে বিভাজনের মধ্যে ঠেলে দিলে দেশ আগানো কঠিন হতে পারে। এখন তার সঠিক হোক, তাদের পন্থী অনেকে বলে ওনার এই ক্ষমাটা ভুল হয়েছে, কিন্তু অনেকেই বলেন এই ক্ষমা দেশকে এগিয়ে নিতে সাহায্য করেছে। কিন্তু আবার জামাত সহ ধর্মভিত্তিক অনেক দলের রাজনীতিকে অনুমোদন দিল না। জিয়াউর রহমান এসে ওই শেখ মুজিবের যে সাধারণ ক্ষমার স্পিরিট সেটাকে আরও বড় করে করে নিয়ে সে সব দলকে ওপেন করে দিল যে হ্যাঁ সবাই রাজনীতি করতে পারবে। সেটাও ছিল কি নতুন করে আরেক দফা ঐক্যবদ্ধ করে দেশের পক্ষে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সম্পৃক্ত করে, এবং তার সুফলও কিন্তু আমরা পেলাম। এখন আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন, করার পরে তাদের যে ব্যাপক কর্মী সমর্থক আছে তাদেরকে আপনি কি পরিকল্পনা নিলে আপনি তাদেরকে সামলাতে পারবেন, কি পরিকল্পনা নিলে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবেন। বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশ থেকে নিয়ন্ত্রিত হয় না। যে যত বড় কথাই বলেন, নানান রকমের খেলোয়াড় এখানে যুক্ত থাকে, সেই খেলোয়াড়দের আপনি কিভাবে সামলাবেন মনোভাব, এরকম অনেক ইস্যু যুক্ত। আর একটা বড় ইস্যু আছে, সেটা হলো কাউকে আপনি নিষিদ্ধ করলে শুধু আইন দ্বারা নিষিদ্ধ করাই যথেষ্ট নয়। তার বিপরীতে যেই রাজনীতি আছে সেই রাজনীতিটা এমন হতে হবে, রাজনীতি দিয়েও আপনার তাদেরকে পরাজিত করতে হবে। মানুষ যাতে বুঝতে পারে যে আপনার রাজনীতিক জন আকাঙ্ক্ষাকে এবং দেশকে ধারণ করছে এমনভাবে যে ওই যাদের নিষিদ্ধ করেছে তাদের নামও কারো মনে থাকবে না, মুখে নেবে না। কিন্তু বাংলাদেশে সেই রাজনীতিটা প্রতিষ্ঠিত হয়নি। এটা দুর্ভাগ্যজনক, এটা সত্য, মানতে হবে। জামায়াত ইসলামকে যখন নিষিদ্ধের প্রসঙ্গ আসে, তাদের নিবন্ধন বাতিলের প্রশ্ন আসে গত আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে, তখন অনেক আলোচনায় আমরা এই কথাটাও বলেছিলাম যে আওয়ামী লীগ যে রাজনীতি করছে এই রাজনীতি দিয়ে তো জামায়াতের রাজনীতিকে মানুষের মন থেকে মুছতে পারবে না। সেই ক্ষেত্রে জামায়াতের যেই রাজনীতি, সেই রাজনীতির বিপরীতে তাদের থেকে বেটার রাজনীতিকে উপহার দিতে পারলে জামায়াতকে মানুষ এমনি গ্রহণ করতো না। ঠিক একইভাবে এখন আপনি আওয়ামী লীগকে এত বড় একটা দল, এত বড় সমর্থন, দেশি বিদেশি নানান গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য এই ফ্যাসিজমের সঙ্গে যুক্ত থেকে 16 বছর তো তাদের সহায়তা করেছে, তাদের মাধ্যমে বাংলাদেশকে শুষে খেয়েছে। এই সামগ্রিকভাবে পুরোটা মোকাবেলার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটাই তো বাংলাদেশ এই রাজনৈতিক দলগুলো এবং সরকার সমন্বিতভাবে নিতে পারেনি। যদি সমন্বিতভাবে নিতে পারে, আমি নিজেও আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বহু কথায় বহু আলোচনায় বলেছি এবং আমি নিষিদ্ধের পক্ষে, কিন্তু হুট করে নিষিদ্ধ করে সেটা যেন হঠকারিতায় পরিণত না হয়। নিষিদ্ধ করে আপনি যদি আবার আপনার রাজনীতিকে এস্টাবলিশ করে সেই নিষিদ্ধতাকে জায়েজ করতে না পারেন, আপনি যদি আপনার রাজনীতিতে আবার পরাজিত হন, তাহলে খেসারত অনেক বড় করে দিতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের নেতারা, এমনকি কর্মীদের মধ্যে কেউ কেউ এত অপকর্ম 16 বছরে করেছে,
আপনি যদি এই মুহূর্তে তার নিবন্ধনটা বাতিল করে সরকার একমত হয়, নির্বাচন কমিশন একমত হয় এবং সব রাজনৈতিক দলগুলো একমত হয় যে ইমিডিয়েট আপকামিং যে ইলেকশন, সেই ইলেকশনে দলের নামে মার্কার নামে ইলেকশন করার অধিকারটা আপনি স্থগিত রাখেন, যে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত যেহেতু তারা নির্বাচন করতে গেলে জনরোষের শিকার হবে, তারা বিভিন্ন হামলার শিকার হতে পারে, তাতে নির্বাচনী যে শৃঙ্খলা সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সুতরাং তাদেরকে নিবন্ধন দাবিটা বাতিলটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এবং কম ঝুঁকিপূর্ণ। সেটুকু সিদ্ধান্ত অন্তত সরকার, নির্বাচন কমিশন এবং দলগুলো একমত হয়ে নেই, সে বিষয়ে তো কোনো আলোচনা নেই। আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যারা অপরাধ করেছে 16 বছর ধরে, তাদেরকে আপনি দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনবেন। দেখবেন এই দলের মধ্যে এমন কোনো নেতা খুঁজে পাবেন না যে বিচারের আওতায় আসেনি। ফলে এই দলের যারা সাধারণ সমর্থক, তারা যদি তারপর ওই দলকে পরিশুদ্ধভাবে করতে চায়, সেই সুযোগ যদি ভবিষ্যৎ সরকার বা এই রাজনৈতিক দলগুলো মেনে নেয়, একমত হয়ে মেনে নিবে। এই যে এখন ঝটিকা মিছিল হচ্ছে, যখন তখন এরা বের হয়ে হুমকি দিচ্ছে, এই আইন শৃঙ্খলা রক্ষার অবনতি হচ্ছে, সেইখানে তো আপনি এই পরাজিত ফ্যাসিস্ট, খুনি, গণহত্যাকারী, তাদেরকে তো সাময়িকভাবে আপনি তাদের এই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অথবা তাদের নিরাপত্তার স্বার্থে, আওয়ামী লীগের নিরাপত্তার স্বার্থেই তো আপনি এদের এই যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে পারেন। তাদের মিছিল আটকানো যাবে আইনগতভাবে, কারণ দল হিসেবে নিবন্ধন বাতিল। আমি একটু বলি, ডক্টর সায়ন্ত যেটা বলেছেন, একটা হচ্ছে যে আমরা এই জায়গাটা কোথায় গিয়ে শেষ করব। যেমন ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের সময় আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, তখন অস্ত্র হাতে তোলাটা ছিল নৈতিক দায়িত্ব। দেশ স্বাধীন হওয়ার পরে অস্ত্র রাখাটা অবৈধ। একটা পর্যায়ে এসে অস্ত্র তো সিজ করতে হয়েছে, অস্ত্র তো জমা দিতে হয়েছে সবাইকে। আমরাও গণ অভ্যুত্থান করেছি, রাজপথে নেমেছি, আওয়ামী লীগকে পরাজিত করেছি, এরপরে দেশটাকে তো একটা স্টেবল জায়গায় আনতে হবে। এখন আসেন এই জায়গাটা বারবার যে আলোচনা হচ্ছে, যেমন ডক্টর সায়ন্ত বললেন যে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন 71 সালে। কাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন? যারা দালাল ছিল, যারা যুদ্ধ করে নাই বা দালালি করেছে, সুনির্দিষ্ট অভিযোগ অপরাধী ছাড়া বাকিদের। এখন সুনির্দিষ্ট যাদের অভিযোগ তাদের কিন্তু বিচার হয়েছে, নানা ফরম্যাটে বিচার হয়েছে। এখন কথা হচ্ছে এই যে যারা দালাল ছিল, যারা সমর্থন দিয়েছে, যেমন এই যে জামাত সবসময় বলে যে আমরা তো যুদ্ধ করি নাই, আমরা পাকিস্তানের সমর্থন, তো যুদ্ধ তো এও করে নাই, রাস্তায় নেমে তো হাসানুল হক ইনু, তারপর অন্যান্য যারা আছে জাতীয় পার্টি, এরা তো যুদ্ধ করে নাই, কিন্তু সাংস্কৃতিক কর্মী সাপোর্ট দিয়েছে। আমরা তো ওদেরকে এখন বলছি যে ওরা ফ্যাসিবাদের দালাল। দেখেন ওই যে যুক্তিটা কিন্তু 71-এর যুক্তি এখন 24-এ এসে ক্লিয়ার হচ্ছে যে আমরা কেন এই জিনিসটা হচ্ছে। এখন কথা হচ্ছে, দেখেন আপনি ক্ষমা করবেন কাকে? যে ক্ষমা চায়, ক্ষমা তো চায় নাই। এবং জামাতের ব্যাপারে যে প্রশ্নটা বারবার আসছে যে জামাত ক্ষমা চায় নাই, কথা হচ্ছে রাজনীতিবিদদের বা রাজনীতির ভুল ত্রুটি হতেই পারে। আপনার ভুল হলে আপনি ক্ষমা চাইবেন, এটাই নিয়ম, এটা মানুষেরও নিয়ম। আমরা ক্ষমা চাইলে মানুষকে ক্ষমা করে দেই। প্রসঙ্গ হচ্ছে আওয়ামী লীগ ক্ষমা চেয়েছে কিনা, আপনি আগে ক্ষমা করবেন কিভাবে, নাম্বার 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আপনি শুধু নিষিদ্ধ করলেই একটা দল নিষিদ্ধ হয়ে যায় না, ব্যক্তি তো থেকে যায়, তার মনের ভেতর রাজনীতিকে তো আপনি নিষিদ্ধ করতে পারেন না। আপনাকে শুধু আইনগতভাবে নিষিদ্ধ করলে হবে না, তাকে সাংস্কৃতিকভাবে নিষিদ্ধ করতে হবে। যেমন আমরা আমাদের রাজনৈতিকভাবে, যেমন আমাদের দেশে কি আমরা মীর জাফরের নাম রাখা যাবে না, এরকম কোন আইন হয়েছে? স্বাগত ভাই, হয় নাই। কিন্তু মীর জাফরের নাম কি কেউ রাখে না। এটা সাংস্কৃতিক ভাবে নিষিদ্ধ হয়ে গেছে। মুসলিম ইতিহাসের এই যে শত শত হাজার বছরের উপরের ইতিহাস, সেখানে কেউ কোনো মুসলমান তার সন্তানের নাম ইয়াজিদ রেখেছে? কোরআন বা হাদিসে কোথাও কি ইয়াজিদের নাম রাখা নিষিদ্ধ আছে? হয় নাই। এটা হচ্ছে কালচারালি নিষিদ্ধ করা, এই যে তাকে চিহ্নিত করা যে সে মানবতার দুশ্মন, সে ইতিহাসের দুশ্মন, সে অস্তিত্বের দুশ্মন। আমি ডক্টর সায়ন্তের সাথে একমত যে আপনি তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ওই রাজনীতিটা, সাংস্কৃতিক রাজনীতিক লড়াইটা আপনাকে চালাই যেতে হবে। এখন আপনি যদি সেটা চালাই না যান, দেখেন জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, জামাতকে আওয়ামী লীগ পদে পদে বাধা দিয়েছে। জামাত কি দুর্বল হয়ে গেছে না শক্তিশালী হয়েছে? জামাত অনেক বেশি শক্তিশালী হয়েছে, জামাত অনেক বেশি জনপ্রিয় হয়েছে। কথা হচ্ছে যদি কিন্তু নাই, আওয়ামী লীগকে সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, আইনগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কিন্তু আইনে যদি সে নিষিদ্ধের অপরাধ না করে, আপনি নিষিদ্ধ জোর করে করতে পারবেন না। এই জন্য এটা আমাদের প্রত্যাশা, কিন্তু আইনগতভাবে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এই জন্য আমরা বলি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনাকে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
আওয়ামী লীগের লোকদের যদি তারা যদি ক্ষমা না চায়, আপনি ক্ষমা করলে এটা কোনো লাভ হবে না, না। এটা তার কাছে কোনো ইফেক্টিভ হবে না। এজন্য বিচার করতে হবে আইনগতভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে তাদের পাল্টা রাজনৈতিক বয়ান দাঁড় করাতে হবে, অ্যান্ড দেন একটা পর্যায়ে এসে সাধারণ ক্ষমা যারা চাইবে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে। এটাই আমাদের সমাজকে আপনি অ্যাকোমোডেট করার, এনলাইটেন করার, আবার ঐক্যবদ্ধভাবে চলার পথ। দ্বিতীয় পথ যেটাই করে আমরা ভুল হবে সেটা। প্রিয় দর্শক, আমরা আবারও একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সায়ন্ত সাখাওয়াত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। প্রথম খবর হয়েছিল উনি 5 তারিখে ফিরবেন, সম্ভবত একদিন পিছিয়ে যাচ্ছে, কিন্তু উনি ফিরছেন এবং দল থেকে বলা হয়েছে উনি ভালো আছেন, আগের তুলনায় অনেকখানি ভালো আছেন এবং আমরা একটা আশাবাদ ব্যক্তই করতে পারি, কারণ ভালো না থাকলে উনি তো তাড়াতাড়ি ফিরতেন না। ওনার সঙ্গে তার পরিবারের সদস্যরা রয়েছেন। বিশেষ করে আলোচনা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, এবং অনেকেই প্রত্যাশা করছে এই বিষয়টা আলোচনা আনার উদ্দেশ্যটা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক খালেদা জিয়া এবং তার উপস্থিতিতে অনেক সমস্যার সমাধান হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে শুধু সাধারণ মানুষ নয়, রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও। কি বলবেন? বেগম খালেদা জিয়াকে এখন শুধুই বিএনপি চেয়ারপারসন এই পরিচয়টা তাকে ছোট করে। ওই পদটা তিনি রেখেছেন, জিয়াউর রহমানের গড়া দলটা মাটি ও মানুষের দলে পরিণত করার যে কৃতিত্ব, এটাকে বিরোধী দলে থেকে রাজনীতি করে স্থায়িত্ব দেওয়ার, জনগণের দলে পরিণত করার যে কৃতিত্ব, সেটা একমাত্র বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে। এখন তিনি যেহেতু এই পদে আছেন, ওই পদটা আমরা বলি, কিন্তু তিনি এখন শুধুই বিএনপির চেয়ারপারসন না, বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক। তিনি অভিভাবক, রাজনীতির অভিভাবক। অনেকেই আছেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, নানান কারণে অনেককে সন্তুষ্ট করতে পারেননি বলে কারো অভিমান ছিল, কারো রাগ ছিল, এরকম যাদের ছিল তারাও গত 16 বছরে ফ্যাসিবাদ সরকার তার উপরে যে অন্যায়ভাবে নিপীড়ন চালিয়েছে, যে মিথ্যা মামলায় যেভাবে জেল খাটিয়েছে, তাকে যে নেত্রী হেঁটে আদালত থেকে হেঁটে কারাগারে, গাড়ি থেকে নেমে হেঁটে কারাগারে ঢুকলেন, তাকে সেখান থেকে হসপিটালে, পিজি হাসপাতালে আনতে হলো হুইল চেয়ারে করে। তারপর তিনি এই যে আর দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, এই পর্যায়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই সমস্ত কিছু মিলিয়ে তার প্রতি যে অন্যায়টা করা হয়েছে, এবং অন্যায়ের মুখে তিনি নতি স্বীকার করেননি বলে এরশাদের বিরুদ্ধে যে আপোষহীন ভূমিকা নিয়েছিলেন, যার কারণে তিনি আপোষহীন নেত্রী উপাধি পেয়েছিলেন। পরে কেউ নানান সময় রাজনীতিতে নানান সিদ্ধান্তের ক্ষেত্রে এটা নিয়ে সমালোচনা করতেন যে তিনি ওই আপোষহীন নেত্রীর দৃঢ়তা ধরে রাখতে পারেননি। এই ফ্যাসিবাদের কালে আবার তিনি যে আপোষহীন ভূমিকা নিয়েছেন, যে আমার উপর মৃত্যু ঝুঁকি, যত নিপীড়ন, যা কিছুই আসুক, কোনো শর্তে আমি বিদেশে যাব না, কোনো শর্তে আমি কারামুক্তি নেব না, রাজনীতি আমার দল এবং যারা বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছে তারা করবে, আমার দিকে তাকিয়ে যেন রাজনৈতিক কার্যক্রমের সিদ্ধান্ত গৃহীত না হয়। এই ভূমিকার কারণে তার প্রতি মানুষের যে মমতা বলেন, শ্রদ্ধা বলেন, ভালোবাসা বলেন, সেটা এতটাই বেড়েছে যে শেষ সময়ে তিনি অসুস্থ হলেন, মুমূর্ষু অবস্থায় গেলেন, গোটা দেশ তার জন্য দোয়া করলো। আল্লাহ মুখ ফিরে তাকিয়েছেন, তাকে কিছুটা সুস্থ করেছেন, দেশে আসছেন।
এটা নিয়ে মানুষ অনেক খুশি, দল তো বটেই, দেশের সাধারণ মানুষও খুশি। যে কারণে যেটা আপনি প্রশ্ন করার সময় বলছিলেন, তিনি সেই জন্য বললাম যে তিনি শুধু বিএনপির নেত্রী এই পরিচয়টি এখন মুখ্য নয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক, অভিভাবক। মুজিবুর রহমান মঞ্জু, আমরা স্টুডেন্ট লাইফ যখন আমাদের শুরু হয় বা বোধের যখন জন্ম হয়, তখন থেকে আমরা খালেদা জিয়াকে দেখা শুরু করেছি এবং ওনার যে রাজনৈতিক উত্থানটা চরম পর্যায়ে বা সংগ্রামের মুখোমুখি, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং শেষ পর্যন্ত যেটা সায়ন্ত্র স্বাগত বলেছে, জীবনের ঝুঁকি নিয়ে উনি এই আপসীন অবস্থাটা ধরে রেখেছিলেন। একটা দিক, উনি আসতেছেন একটু সুস্থ হয়ে আসছেন, এটা সবারই খুশির খবর। একই সঙ্গে আরেকটা বিষয় কেন যোগ হয়েছে, তার সঙ্গে আসছেন যেটা বলছিলাম ডক্টর জুবাইদা রহমান। তারেক রহমান দেশে আসছেন না, কবে আসবেন আমরা জানি না। এমন আলোচনাও কিন্তু রয়েছে যে জুবাইদা রহমান সামনে আসতে পারে। এই আলোচনাটা আরেকটু ফুলে ফেঁপে উঠেছে এই কারণে যে তার নিরাপত্তার ব্যাপারে পুলিশকে বিএনপির পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে এবং তার বাসা উনি যেখানে থাকবেন জুবাইদা রহমান, সেখানে একটা নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আপনার সঙ্গে লন্ডনে তারেক রহমান আলাপ হয়েছিল 5 আগস্টের পর। আপনি বিষয়টা আরেকটু আমাদের ভালো বলতে পারবেন? প্রথম ওনার সাথে যখন দেখা হয়েছে 29 মিন্টু রোডে, উনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন। সেদিন আমি চট্টগ্রাম থেকে এসেছিলাম ছাত্রদের প্রতিনিধি হিসাবে, খুব কাঁপা কাঁপা গলায় ওনার সামনে বক্তব্য রেখেছিলাম। সেদিন ওনাকে যেভাবে দৃঢ়, খুবই ব্যক্তিত্বশালী হিসেবে দেখেছি, মানুষ দেখার অপেক্ষা আছে। এবং এই দৃশ্যটা যদি মানুষ দেখে যে বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে ওনার বাসায় ঢুকছেন বা এরোপ্লেন থেকে বা ওনার যেই কাতারের যে বিশেষ ইয়াতে উনি আসছেন সেখান থেকে নেমে আসছেন, তাহলে এটা হবে বাংলাদেশের ওই যে নাটকের একটা দৃশ্য আর কি, যে যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, যার উপর মানুষ আশা ছেড়ে দিয়েছিল, জীবনের কত পর্যায়ে দেখেন, তার স্বামীকে হত্যা করা হয়েছে, তাকে জেলে নেওয়া হয়েছে, তিনি 1/11-এর সময় তাকে নানা রকমের চেষ্টা করা হয়েছিল, তিনি হন নাই। হ্যাঁ, রাজনীতিতে মানুষের সমালোচনা থাকেই। আমিও কিন্তু মনে করি 1/11-এর সময় বিএনপির যে একটা কৌশলগত ভূমিকা রাখা দরকার ছিল, যে রাজনীতিকে বলা হয় যে আর্ট অফ কম্প্রোমাইজ। তো কিন্তু বেগম জিয়া সেখানে কম্প্রোমাইজ করেন নাই। অনেকে সমালোচনা করেছেন যে বেগম জিয়া যদি একটু নমনীয় হতেন তাহলে হয়তো বাংলাদেশে আজকে 15 বছরের ফ্যাসিবাদ থেকে আমরা মুক্ত হতে পারতাম, বা 96 বা 86 সালের যেই ব্যাপারটা দেখা যায়, অনেকগুলো কথা আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি বিএনপি সেভাবে বাতিল না করতো তাহলে অন্যরকম হতে পারতো। দোষে গুণের সমালোচনা আলোচনায় মানুষকে বিবেচনা করতে হবে। এই জায়গাটা আমি বলি যে বেগম খালেদা জিয়া পরিপূর্ণতা পেয়ে গেছেন। বাংলাদেশে যিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দলটাকে আবার তিনি একটা শান্তময় জায়গায়, একটা স্বস্তিময় জায়গায় এসে, বিএনপির নেতা কর্মীদের ইতিহাসের সবচাইতে আনন্দের সময় এখন, কারণ তাদের উপরে যে জুলুম নির্যাতন হয়েছিল তারা সবকিছু ফেরত পেয়েছেন। শর্মিলী রহমান এবং আপনি জুবাইদা রহমানের কথা বলেছেন, ওনারা যদি রাজনীতিতে নাও আসেন, বিএনপি যে ধারার দল, সেই ধারার দলে ওনারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছেন। ওনাদের কোনো রাজনৈতিক পজিশন না থাকলেও ওনারা একটা গুরুত্বপূর্ণ মর্যাদা বোধ করেন। এর বাইরে আপনি জানেন যে জুবাইদা রহমানের একটা বংশীয়, তার ব্যক্তিগত মেধা অর্জনের জায়গায় উনি একটা আলাদা ব্যক্তিত্ব, রাজনৈতিক ফ্যামিলি তো বটে। হ্যাঁ, শর্মিলী তার স্বামীকে হারিয়েছেন তিনি, এবং স্বামীকে হারানোর পর যেভাবে উনি শাশুড়ির সেবা যত্নে মনোনিবেশ করেছেন, এই কঠিন সময়ে বারবার এসে বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন, ফলে এই দুইজন একটা আইকনিক সিম্বল আকারে তাদের দলে আছেন। এখন এটা আমি মনে করি বিএনপির জন্য একটা আলাদা বাড়তি পাওনা যে তারেক রহমান, বেগম খালেদা জিয়া জীবিত, তারেক রহমানের নেতৃত্বের একদম ফুল ফ্লেজেড পার্টিকে হ্যান্ডেল করছেন। আমি দেখেছি তারেক রহমান কিন্তু ফুল ফ্লেজেড পার্টিকে হ্যান্ডেল করছেন, বেগম জিয়া সেখানে কোনো ধরনের তৃণমূল পর্যন্ত নিজে খোঁজ খবর নেন। অর্থাৎ এখানে বেগম জিয়া ওনাকে যে ভারপ্রাপ্ত দায়িত্বটা দিয়েছেন পুরোটাই ছেড়ে দিয়েছেন, নীতি নির্ধারণ থেকে শুরু করে সবকিছুতে। তো এটাও ওনার একটা বিরাট বড়ত্ব যে উনি তার পরবর্তী প্রজন্মকে উনি তৈরি করেছেন। ফলে বিএনপি রাজনৈতিকভাবে একটা খুবই মজবুত জায়গা এখানে এসেছে। এখন বাকিটা হচ্ছে বিএনপির পলিসি কি হবে, তাদেরকে রাজনীতিতে আনবেন কি আনবেন না, কেন আনবেন, সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। আমি যেটা মনে করি যে বিএনপির বাংলাদেশকে দেওয়ার মতো একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। বিএনপি যদি এই সুযোগটা মিস করে, এটা নিয়ে সত্য কথা যে যারা বিএনপির সমালোচক, আমরা যারা বিএনপি রাজনীতি করি না, আমরা কিন্তু মনে করি যে বিএনপি এই জায়গাটা পারবে কিনা, এটা এখনো মানুষের মধ্যে সেই আশ্বাসটা বা সে বিশ্বস্ততাটা নিয়ে একটু সন্দিহান আছে। বিএনপি
তার রাজনীতি যদি সে করতে পারে তাহলে একটা জিয়াউর রহমানের রাজনীতি ফিরিয়ে আনার তার একটা বিরাট সুযোগ। Right. আর যদি ফেল করে তাহলে বিএনপির জন্য কিন্তু গণ অভ্যুত্থানের এবারে যে ধারা, এটা কিন্তু ক্ষমতায় যারাই যাবে তাদেরকে ফেস করতে হবে। নিঃসন্দেহে মুজিবুর রহমান মঞ্জু এবং ডক্টর সায়ন্ত শাখাওয়াত, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।